হ্যালো, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের অনুপ্রেরণাতেই আমি আমার গল্প বলা শুরু করেছিলাম। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা উপন্যাসটি পাঠ করে। আমার কাছে অনেক অনুরোধ এসেছিল এই উপন্যাসটি পাঠ করে শোনাবার জন্য। যদিও এই ধরনের ক্লাসিক্যাল কোনো উপন্যাস শোনার অনুগ্রহ করে যারা আমাকে বলেন শোনাবার জন্য, এরকম সংখ্যা অবশ্যই হাতে গোনা থাকে। তবুও আমি চাই যারা চান এই ধরনের উপন্যাস শুনতে তাদের আমি নিরাশ করব না। তাই যারা ভালোবাসেন না তারা আমাকে মার্জনা করবেন, কিন্তু আমি আমার শ্রোতা বন্ধুদের অনুরোধ রক্ষা করাটাই আমার প্রধান এবং প্রথম কর্তব্য বলে মনে করি। তাই আমি বেছে নিয়েছি এই দত্তা উপন্যাসটিকে। এটি বহুবার চলচ্চিত্র রূপেও প্রকাশ পেয়েছে আমাদের বাঙালি সমাজের কাছে। আজকে আমি আপনাদের শোনাব একাদশ পর্ব। তবে আগের 10টি পর্ব যারা শোনেননি তাদের কাছে আমার অনুরোধ আগের পর্বগুলো একটু শুনে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই নতুন পর্ব। এই দত্তা উপন্যাসটি জগদীশ বনমালী রাসবিহারী 3 বন্ধু গ্রামে বাল্যকাল থেকে একসাথে পড়ে তারা স্থির করেছিল বড় হয়েও একসঙ্গে থাকবে, কিন্তু বিভিন্ন ঘটনাচক্রে বা পরিস্থিতির চাপে পড়েই তারা কিন্তু বিবাহের পর ভিন্নভাবে বিবাহযোগ্য হয়ে ওঠার পরে তারা ছড়িয়ে পড়ে এবং তাদের সংসার ধর্ম এবং সন্তান সন্ততি নিয়ে এক প্রকার সংসার ধর্মে আবদ্ধ হয়ে পড়ে বলা যেতে পারে। কিন্তু তারা পরবর্তীকালেও ঠিক করেছিল তাদের সন্তানদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে যদি তাদের বন্ধুত্ব রাখা যায়। সেতেও কালের নিয়ম সেখানেও বোধহয় সাথ দেয়নি। পরবর্তীকালে এই 3 বন্ধু জগদীশ বনমালী রাসবিহারীর প্রত্যেকেরই কারোর ছেলে কারোর মেয়ে, অর্থাৎ নরেন, বিজয়া এবং বিলাস, এই 3 জনকে নিয়েই ঘটনাচক্র আবর্তিত হয়েছে। জানতে গেলে আপনাদের শুনতে হবে সবকটি পর্ব। আগের পর্বে আপনারা শুনেছেন বিজয়ার কাছে ডাক্তার নরেন এসে তার মাইক্রোস্কোপটি বিক্রি করতে এসে যখন সে দেখে যে সেটি নেওয়ার জন্য অনেক রকম প্রশ্নের সম্মুখীন তাকে হতে হচ্ছে, অর্থাৎ বিজয়া তাকে বোধহয় একটু ঘোরাচ্ছে তার জিনিসটা ভালো নয় বা যাচাই করার জন্য, তখন তিনি একটু অসন্তুষ্ট হয়ে বলেছিলেন ঠিক আছে তিনি নিয়ে চলে যাচ্ছেন, যদিও জিনিসটা ভারী তবু তিনি নিয়ে চলে যাবেন, তাকে দয়া করতে হবে না। কিন্তু বিজয়া সেটা কিন্তু মন থেকে চাননি। তিনি চেয়েছিলেন নরেনকে আরও কিছুটা সময় তার কাছে রেখে দেওয়ার জন্য। তাই তিনি এইভাবে বিভিন্ন কথার মারপ্যাচে তাকে আরেকটা দিন করে আসতে বলছিলেন। কিন্তু অবশেষে যেদিন বিজয়া জানিয়ে দেয় যে সে তার ওই মাইক্রোস্কোপটি নেবে এবং নরেন জানায় যে কালই সে চলে যাবে ওই গ্রাম ত্যাগ করে, তখন তার চোখে জলে ভরে গেছিল। কেন তার চোখে এত জলে ভরে গেছিল? বিজয়া তো জমিদার, বাবার অবর্তমানে গ্রামের সমস্ত কিছু তার একার, তাহলে কেন সামান্য এক
বাবার গরিব বন্ধুর ছেলের জন্য এত মায়া কিসের? চলুন শুরু করা যাক 11 পর্ব। নরেন বলিতে লাগিল, ঠিক আছে, এটা নিতে পারলেন না বলে আপনি দুঃখিত? সেই বলিয়াই সহসা কথার মাঝখানে থামিয়া গিয়া এই কাণ্ডজ্ঞান বর্জিত বৈজ্ঞানিক চক্ষের এক বিষম কাণ্ড করিয়া বসিল। অকস্মাৎ হাত বাড়াইয়া বিজয়ার চিবুক তুলিয়া ধরিয়া সবিস্ময়ে বলিয়া উঠিল, এ কি আপনি কাঁদছেন? বিদ্যুৎ বেগে বিজয়া 2 পা পিছাইয়া গিয়া চোখটা মুছিয়া ফেলিল। নরেন হতবুদ্ধি হইয়া শুধু জিজ্ঞাসা করিল, কি হলো? এ সকল ব্যাপারে সে বেচারা বুদ্ধির অতীত। সে জীবাণুদের দিনে এবং তাদের নাম জানে এবং ডাক্তারি করতে জানে। জ্ঞাতি গোত্রের কোনো খবর তাহার কোনো অপরিজ্ঞাত ব্যাপারও তার নয়। তাদের কার্যকলাপ রীতিনীতি সম্বন্ধে কখনো তাহার এক বিন্দু ভুল হয় না। অর্থাৎ এই জীবাণু এইসব নিয়েই সে লেখাপড়া চর্চা করে। তাদের আচার ব্যবহারের সমস্ত হিসেব তাহার একেবারে নখাগ্রে। কিন্তু এ কি, যাহাকে নির্বোধ বলিয়া গালি দিলে লুকাইয়া হাসে এবং শ্রদ্ধায় কৃতজ্ঞতায় সে প্রশংসা করিলে কাঁদিয়া ভাসাইয়া দেয়, এমন অদ্ভুত প্রকৃতির জীবকে সংসারের জ্ঞানী লোকের সহজ কারবার বলে তো মনে হয় না। সে খানিকক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে ব্যাগটা হাতে তুলিয়া লইতেই বিজয়া রুষ্ট কণ্ঠে বলিয়া উঠিল, ওটা আমার, দিন, ওটা আমার, আপনি রেখে দিন, বলিয়া কান্না আর চাপিতে না পারিয়া দ্রুতপথে ঘর ছাড়িয়া চলিয়া গেল। সেটা নাবাইয়া রাখিয়া নরেন হতবুদ্ধির মতন মিনিট 2-3 দাঁড়াইয়া থাকিয়া বাহিরে আসিয়া দেখিল কেহ কোথাও নাই, চারিদিক ফাঁকা। আরও মিনিটখানেক চুপ করিয়া অপেক্ষা করিয়া অবশেষে শূন্য হাতে অন্ধকার পথ ধরিয়া প্রস্থান করিল। বিজয়া ফিরিয়া আসিয়া দেখিল ব্যাগ আছে কিন্তু মালিক নাই। সে টাকা আনিতে নিজের ঘরে গিয়াছিল, কিন্তু বিছানায় মুখ গুজিয়া কান্না সামলাইতে যে তার এতক্ষণ গেছে তাহার হুঁশ ছিল না। ডাক শুনিয়া কালীপদ বাহিরে আসিল। প্রশ্ন শুনিয়া সে মুখে সাংসারিক কাজের বিরাট ফর্দ দাখিল করিয়া কহিল, সে ভিতরে ছিল, জানেও না বাবু কখন চলিয়া গেছেন। দারোয়ান কানাই সিং আসিয়া বলিল, সে তো অরহর ডাল নাবাইয়া চাপাটি ভাজিতেছিল। কোন ফুরসতে যে বাবু চুপসে বাহিরে গেছেন তাহা তো তার মালুম হয় নাই। বিলাসবিহারীর প্রচণ্ড কীর্তি। পল্লীগ্রামে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার শুভদিন আসন্ন হইয়া আসিল। একে একে অতিথিগণের সমাগম ঘটিতে লাগিল। শুধু কলিকাতা নয়, আশপাশ হইতে 2-4 জন সস্ত্রীক আসিয়া উপস্থিত হইলেন। কাল সেই শুভ দিন। আজ সন্ধ্যায় রাসবিহারী তাহার আবাস ভবনে একটি প্রীতিভোজের আয়োজন করিয়াছিলেন। সংসারে স্বার্থহানির আশঙ্কা কোনো কোনো বিষয়ী লোককে যে কিরূপ কুশাগ্র বুদ্ধি এবং দূরদর্শী করিয়া তোলে তাহা নিম্নলিখিত ঘটনা হইতে বোঝা যাবে। সমাবেত নিমন্ত্রিতগণের মাঝখানে বসিয়া বৃদ্ধ রাসবিহারী তাহার পাকা দাড়িতে হাত বোলাইতে অর্ধমুদিত নেত্রে তাহার আবাল্য সুহৃদ পরলোকগত বনমালীর উল্লেখ করিয়া গম্ভীর কণ্ঠে বলিতে লাগিলেন,
ভগবান তাকে অসময়ে আহ্বান করে নিলেন। তার মঙ্গল ইচ্ছার বিরুদ্ধে আমার এতটুকু নালিশ নেই, কিন্তু সে যে আমাকে কি করে রেখে গেছে আমার বাইরে দেখে, তা আপনারা অনুমান করতে পারবেন না। যদিও আমাদের সাক্ষাতের দিন প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে, সে আভাস আমি প্রতি মুহূর্তে এখন পাই, তবুও সেই একমাত্র এবং অদ্বিতীয় নিরাকার ব্রহ্মের শ্রীচরণে এই প্রার্থনা করি, তিনি তার অসীম করুণায় সেই দিনটিকে যেন আরও সন্নিকটবর্তী করে দেন। এই বলিয়া তিনি জামার হাতের কোণটা দিয়ে চোখটা মুছিয়া ফেললেন। অতঃপর কিছুক্ষণ আত্মসমাহিতভাবে মৌন থাকিয়া পুনরায় অপেক্ষাকৃত প্রফুল্ল কণ্ঠে কথা কইতে লাগিলেন। তাদের বাল্যের যে খেলাধুলা, কিশোর বয়সের পড়াশোনা, তারপর যৌবনের সত্য ধর্মগ্রহণের ইতিহাস বিবৃত করিয়া সবাইকে জানাইলেন। কিন্তু বনমালীর কোমল হৃদয়ে গ্রামের অত্যাচারে সহ্য হল না। তিনি কলকাতায় চলে গেলেন। কিন্তু আমি সমস্ত নির্যাতন সহ্য করে গ্রামে থাকাটাই প্রতিজ্ঞাবদ্ধ করলাম। ওহ, সে কি নির্যাতন! তথাপি মনে মনে বললাম, সত্যের জয় হবেই একদিন, তার মহিমায় একদিন জয়ী হবই হব। সেই শুভদিন আজ সমাগত, তাই এখানে এতকাল পরে আপনাদের পদধূলি পড়ল। বনমালী আমাদের মধ্যে আজকে নেই। দুদিন পূর্বেই তিনি চলে গেছেন। কিন্তু আমি চোখ বুজলেই দেখতে পাই, ওই তো তিনি উপর থেকে আনন্দে মৃদু মৃদু হাসছেন। এই বলিয়া তিনি পুনরায় মুদিত নেত্রে স্থির হইয়া রইলেন। উপস্থিত সকলের মনে উত্তেজিত কেমন একটা ভাব হইয়া উঠিল। বিজয়ার দু চোখে অশ্রু টলটল করিতে লাগিল। রাসবিহারী চক্ষু মুছিয়া সহসা দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া দিলেন, বলিলেন, ওই তার একমাত্র কন্যা বিজয়া, পিতার সর্বগুণের অধিকারিণী, কিন্তু কর্তব্যে বড় কঠোর, সত্যে সে নির্ভীক স্থির। আর ওই আমার পুত্র বিলাসবিহারী, এমনই অটল, এমনই দৃঢ়চিত্ত। এরা বাইরে এখনো আলাদা হলেও অন্তরে, হ্যাঁ, আর একটা শুভদিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদের পদধূলিতে এখানটা মুখরিত হয়ে যাবে। যে মহিলাটি পাশে বসিয়াছিল সে একটু হাসিল ফিক করিয়া। একটা অস্ফুট মধুর কলরব যেন সমস্ত সভাগৃহ আবার মুখরিত হইয়া উঠিল। আর যে মহিলাটির কথা বলিতেছি, সেই মহিলাটি বসিয়াছিলেন এক ধারে। তিনি বিজয়ের হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া একটু চাপ দিলেন। রাসবিহারী একটু গম্ভীর দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিলেন, ওই তার একমাত্র সন্তান। এটি তার চোখে দেখে যাবার কিন্তু বড় স্বাদ ছিল, কিন্তু সমস্ত অপরাধ আমার। আজ আপনাদের সকলের কাছে মুক্ত কণ্ঠে আমি স্বীকার করছি, এর জন্য আমি দায়ী একা। পদ্মপাতায় শিশির বিন্দুর মতো যে মানব জীবন, এ শুধু আমার মুখেই, অর্থাৎ আমরা নিজেরা মুখে মুখেই বলি, কিন্তু কাজে তো তা করি না। সে যে এত শীঘ্র চলে যেতে পারে, এটা কখনো আমি ভাবতেই পারিনি। এই বলিয়া তিনি ক্ষণকাল নীরব হইলেন। তাহার অনুতাপবিদ্ধ অন্তরের ছবি উজ্জ্বল দীপালোকে মুখের ওপর যেন ফুটিয়া উঠিল। পুনরায় একটা দীর্ঘ শ্বাস ত্যাগ করিয়া শান্ত গভীর কণ্ঠে বলিলেন, কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে, তাই নিজের শরীরের দিকে চেয়ে এই আগামী ফাল্গুনে বেশি আর আমি বিলম্ব করতে সাহস করছি না।
কি জানি, পাছে আমিও না দেখে যেতে পারি। আবার একটা অব্যক্ত ধ্বনি উত্থিত হইল। রাসবিহারী দক্ষিণে আর বামে দৃষ্টিপাত করিয়া বিজয়াকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, বনমালী তার যথা সর্বস্বর সঙ্গে মেয়েকে কেমন করে, যেমন করে হয় তেমন করেই আমার হাতে দিয়ে গেছেন। আমিও তেমনি ধর্মের দিকে দৃষ্টি রেখে আমার কর্তব্য সমাপন করে যাব। ওরাও তেমনি আপনাদের আশীর্বাদে দীর্ঘ জীবন লাভ করে। করুক তাই চাই, সত্যকে আশ্রয় করে কর্তব্য করুন। যেখান থেকে ওদের পিতাকে নির্বাসিত করা হয়েছিল সেইখানে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে সত্য ধর্ম প্রচার করুন, এই আমার একমাত্র প্রার্থনা। বৃদ্ধ আচার্য দয়ালচন্দ্র ধারা মহাশয় ইহার উপর আশীর্বাদ বর্ষণ করিলেন। রাসবিহারী তখন বিজয়াকে আহ্বান করিয়া বলিলেন, মা, তোমার বাবা নেই। তোমার জননী সাধ্বী সতী বহু পূর্বেই স্বর্গারোহণ করিয়াছেন, নইলে এ কথা আজ আমার তোমাকে জিজ্ঞাসা করতে হতো না। লজ্জা করো না মা, বলো আজ এখানেই আমাদের এই পূজনীয় অতিথিগণের আগামী ফাল্গুন মাসে আবার একবার পদধূলি দেবে তো? তার জন্য কি এখনই আমি আমন্ত্রণ করে রাখতে পারি? বিজয়া কথা কইবে কি, ক্ষোভে বিরক্তিতে ভয়ে তাহার কণ্ঠরোধ হইয়া গেল। সে অধপদনে নিঃশব্দে বসিয়া রহিল। রাসবিহারী ক্ষণকাল মাত্র অপেক্ষা করিয়াই মৃদু হাসিয়া কহিলেন, দীর্ঘজীবী হও মা, তোমাকে কিছুই বলতে হবে না, আমরা সমস্ত কিছুই বুঝেছি। তাহার পরে দাঁড়াইয়া উঠিয়া দুই হাত যুক্ত করিয়া বলিলেন, আমি আগামী ফাল্গুনেই আর একবার আপনাদের পদধূলি ভিক্ষা করছি। সকলেই বারবার করিয়া তাদের সম্মতি জানাইতে লাগিলেন। বিজয়া আর সহ্য করিতে না পারিয়া অস্ফুট স্বরে বলিয়া উঠিল, বাবার মৃত্যুর পর 1 বছরের মধ্যে? প্রবল বাষ্পোচ্ছ্বাসে তার কথাটা যেন শেষ করিতে পারিল না, গলা রোধ হয়ে গেল। রাসবিহারী চোখের পলকে ব্যাপারটা অনুভব করিয়া গভীর অনুতাপের সহিত তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, ঠিক তো মা, ঠিক ঠিক, এ যে আমার স্মরণ ছিল না, কিন্তু তুমি আমার মা কি না, তাই তো এই বুড়ো ছেলের ভুলটা ধরে দিলে। বিজয়া নীরবে আঁচলে চোখ মুছিল। রাসবিহারী ইহা লক্ষ্য করিলেন। নিঃশ্বাস ফেলিয়া আর্দ্রস্বরে কহিলেন, সকলই তার ইচ্ছা মা। একটু পরে কহিলেন আবার, তাই হবে, তাই হবে, কিন্তু তারও তো বেশি বিলম্ব নেই মা। সকলের দিকে চাহিয়া কহিলেন, বেশ বেশ, আগামী বৈশাখেই না হয় শুভ কর্মটা সম্পন্ন হবে। আপনাদের কাছে এই আমার পাকা কথা হয়ে রইল। বিলাসবিহারী, বাবা, বাবা, রাত্রি হয়ে যাচ্ছে, কাল প্রভাত থেকে তো কাজের অন্ত থাকবে না, আমাদের আহারের প্রয়োজন আছে এখন। না না, চাকরদের ওপর আর নির্ভর করা যায় না, তুমি নিজে যাও। চলো চলো, আমিও যাচ্ছি তোমার সাথে, না হলে আমাদের অনুমতি হলে আমি একবার না হয়। বলিতে বলিতে তিনি পুত্রের পিছন পিছন অন্দরের দিকে প্রস্থান করিলেন। যথাসময়ে প্রীতিভোজনের কার্য সমাধা হইয়া গেল। আয়োজন প্রচুর হইয়াছিল, কোথাও কোনো অংশে ত্রুটি হইল না। রাত্রি প্রায় 12টা বাজে। একটা গ্রামের পথের মাঝখান দিয়ে তার বাড়িতে এসে হঠাৎ একটা থামের আড়ালে অন্ধকারে একাকী দাঁড়াইয়া বিজয়া পালকির অন্য প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। মনে হয় যেন পালকির জন্যই অপেক্ষা করিতেছিল। রাসবিহারী
তাকে যেন হঠাৎ আবিষ্কার করিয়া একেবারে চমকিয়া গেলেন। এখানে এখানে একলা দাঁড়িয়ে কেন মা তুমি? এসো এসো, ঘরে বসবে চলো। বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, না কাকাবাবু, আমি বেশ আছি এখানে দাঁড়িয়ে। কিন্তু ঠান্ডা লাগবে যে মা তোমার। না না, লাগবে না। রাসবিহারী তখন পাশে দাঁড়াইয়া ঘরের লক্ষ্মী প্রভৃতি বলিয়া আর এক দফা আশীর্বাদ করিতে লাগিলেন। বিজয়া পাথরের মূর্তির মতো নির্বাক হইয়া এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করিতে লাগিল। অকস্মাৎ তাহার একটা কথা মনে পড়িয়া গেল। বলিলেন, তোমাকে সে কথাটা বলতে একেবারেই আমি ভুলে গেছিলাম মা। সেই মাইক্রোস্কোপের দামটা তাকে কি তুমি দিয়ে দিয়েছ নাকি? না না, আমি দিইনি। ও আচ্ছা, তাই তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু সেই পয়সাটা দিয়ে দিয়েছি জানো মা। 8-10 দিন হইয়া গেল নরেন্দ্র সেই যে সেটা রাখিয়া গেছে আর আসে নাই। এই কথাটা যতবার তার মনে হইতেছিল, মনে কষ্টে ভারে যেন একটা ব্যথিত হইয়া উঠিয়াছিল। এই কথাটা কেমন যেন আঘাত করিত তার মনে। আর এই কটা দিন যে বিজয়ের কি করিয়া কাটিয়াছে তাহা শুধু সেই জানে। তাহার পিসির বাড়ির দূরত্বটা সে জানিয়া লইয়াছিল, কিন্তু সে যে কোথায় কোন গ্রামে তাহা জিজ্ঞাসা করে নাই। এই ভুলটা তাহাকে প্রতি মুহূর্তে তপ্ত শেলে বাঁধিয়া গেছে, কিন্তু কোনো উপায় খুঁজে পায় নাই। তখন রাসবিহারীর কথায় সে চকিত হইয়া বলিল, আপনি আপনি দামটা কখন দিলেন? রাসবিহারী একটু চিন্তা করিয়া বলিল, কি জানি, তার পরের দিনই বোধহয় হবে জানো, আমি দিয়ে দিয়েছি। শুনলাম তুমি সেটা কিনবে বলেই নাকি রেখেছ। কথা তো কথাই মা, যখন কথা দেওয়া একবার হয়েছে তখন ঠকাই হোক আর যাই হোক টাকা তাকে দিতেই হবে। এই তো আমি সারা জীবন বুঝে এসেছি মা, এটাই সারমর্ম। দেখলাম সে বেচারার ভারী দরকার টাকার, টাকাটা হাতে পেলেই সে চলে যায়। গিয়ে যা হোক কিছু একটা করবার তার চেষ্টা তো আছে, হাজার হোক সে তো আমার পর নয়। আর তোমার দেওয়াও যা আর আমার দেওয়াও তাই, তাই না বলো? তাই তখনই আমি দিয়ে দিয়েছি টাকা। তার ধর্ম তার কাছে, 10 টাকার বেশি যদি সে নিয়ে থাকে নিকগে, যাক, কী আছে তাতে? বিজয়ের বুকের ভেতরটা কেমন যেন ধকধক করছে, জিভটা যেন আড়ষ্ট হইয়া গেল, কিছুতেই যেন সে কথা কহিতে পারিতেছে না। কিছুক্ষণ প্রবল চেষ্টায় তারপর বলিয়া ফেলিল, কোথায় তাকে টাকা দিলেন আপনি, বলবেন আমাকে? রাসবিহারী কেমন করিয়া জানি না প্রশ্নটাকে সম্পূর্ণ অন্য বুঝিয়া চমকাইয়া উঠিল। কহিলেন, না না না, মানে বলো কি, টাকাটা দুবার করে নিলে নাকি সে? কিন্তু কই, সেরকম তো তার মুখ দেখে মনে হলো না। আর কাকেই বা দোষ দেব বলো? অমনি করে অমনি করেই লোকের কথায় বিশ্বাস করে ঠকতে ঠকতেই তো আমার দাড়িটা পেকে গেছে বুঝলে। না হয় আরও 200 হলো, কি আর করা যাবে? তা যে টাকাটাই আমি দেব, চিরকাল সেই রকমই দণ্ড বইতে হবে তাকে, এটা আমি ঠিক বুঝেছি মা। আর লাগে না কাজে এইসব, যাক সে আমি। বলে বিজয়া আর কিছুতেই সইতে না পারিয়া রুদ্ধস্বরে রুক্ষ কণ্ঠে বলিয়া উঠিল, কেন কেন আপনি মিথ্যে ভয় দেখাচ্ছেন বা ভয় করছেন বলুন তো কাকাবাবু? দুবার করে টাকা নেবার মতো লোক তিনি নন। না খেতে পেয়ে মরবার পর্যন্ত তা আছে, কিন্তু তিনি টাকা কখনো মিথ্যে কথা বলে কারো কাছ থেকে নেবেন না। কিন্তু কোথায়
কোথায় দেখা হলো? কবে টাকা দিলেন আপনি তাকে? রাসবিহারী অত্যন্ত আশ্বস্ত করিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, যাক, বাঁচা গেল। টাকাটাও তো কম নয়, 200। যাবার জন্য ব্যতিব্যস্ত। হঠাৎ দেখা হতেই, কে কে দাঁড়িয়ে কে দাঁড়িয়ে আছে ওখানে বলিয়া কেমন যেন একটু ভয় পাইয়া গেলেন মনে হলো। তাহলে কাকে দেখে ভয় পেলেন রাসবিহারী বাবু? কে ওই রাতের অন্ধকারে ওখানে দাঁড়িয়েছিল? জানতে গেলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। তবে যাবার আগে একটা কথা আপনাদের বলে যাই, যারা এখনও আমার আগের পর্বগুলোকে সাবস্ক্রাইব করেননি বা আগের পর্বগুলো শুনে উঠতে পারেননি, তাদের কাছে আমার অনুরোধ, আগের পর্বগুলো একটু শুনে নেবেন, তাহলে নতুন পর্বটা শুনতে বুঝতে সুবিধা হবে। আর যদি ভালো লাগে আমার উপস্থাপনা, তাহলে একটা আবদার আছে, একটু লাইক করবেন, শেয়ার করবেন বা কমেন্ট করবেন। আজ তাহলে এইটুকুনি। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি পরবর্তী পর্ব। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।